Fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই হরর নাইট এপিসোডের 16তম আয়োজন এখন শুনছেন বা পরবর্তীতে শুনবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুগ্রহ করে আজকের এই এপিসোডের লিঙ্কটি আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করে দিতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খৈরান। আর যারা এখনও করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, আর কমেন্ট করতে পারেন ফেসবুক পেজে। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। যদিও বা স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে মিলিয়ে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা শুধু ইমেলের মাধ্যমে আপাতত ঘটনা নিতে পারছি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বা সরাসরি কথা বলার মাধ্যমে বা ফোনে কথা বলার মাধ্যমে কোনো ঘটনা আসলে নিতে আপাতত সক্ষম হচ্ছি না। এটা আমাদের সিস্টেমেটিক একটা ব্যাপার, যার কারণে আমাদের এই অক্ষমতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে আমরা কিন্তু ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম এবার অমর একুশে বইমেলাতে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক পজিটিভ রিভিউ দিয়েছেন। বইটি এখনও রকমারিতে আপনারা পেতে পারেন, যেটা প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। রকমারির ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে গিয়ে ভয়ের শিহরণ বইটি যদি আপনারা লিখেন, তাহলে বইটি আপনাদের সামনে চলে আসবে, সেখান থেকে আপনারা অনায়াসে অর্ডার করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের হরর নাইট এপিসোডের 16তম আয়োজনের মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রাসেল আহমেদ সরকার। উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। ওনার বাড়ি ঢাকার সাভারে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, উনি বর্তমানে কাতার প্রবাসী। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি ওনাকে বলেছেন সাইমন আব্দুল্লাহ নামে একজন অ্যাম্বুলেন্স চালক। আর এই সাইমন আব্দুল্লাহ একজন সুদানি নাগরিক। বলে রাখা ভালো, এই কাতারে এই অ্যাম্বুলেন্সগুলোতে দুজন করে লোক থাকে, আর দুজনই ডাক্তার। আবার অ্যাম্বুলেন্সের ভেতরে একজন ড্রাইভার, আবার ড্রাইভারের একজন অ্যাসিস্ট্যান্ট। আবার হঠাৎ কোনো জায়গায় মহিলা রোগীর সন্ধান পাওয়া গেলে দুজন স্টাফের সাথে একজন মহিলা ডাক্তারকেও নেওয়া হয়। আর যদি খুব বেশি জরুরি অবস্থা দেখা যায়, সেখানে হেলিকপ্টার পাঠানো হয়, অ্যাম্বুলেন্স পাঠানো হয় না। দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স যেতে যেতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স না পাঠিয়ে হেলিকপ্টার পাঠানো হয়। তো ঘটনার সময়কাল 2019-এর একদম শেষ দিকে। তখন কিন্তু সারা পৃথিবীতে করোনার ভয়াল যে রূপ, এই রূপ নিয়ে চারদিকে তাণ্ডব চালাচ্ছে করোনা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সতর্কতামূলক অবস্থা জারি করা হয়। তো এই 2019-এর শেষ দিক থেকেই কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছিল। তখন থেকেই কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশগুলো তারা খুব সতর্ক হয়ে যায়। তো কাতারও এর ব্যতিক্রম হয় নাই। তো চারদিকে সব কিছু বন্ধ করে সবাই ঘরে বসে রয়েছে, কেউ ঘর থেকে বের হতে পারে না। শহরগুলো থেকে বেশ কিছু দূরে দূরে আইসোলেশন কেন্দ্র বসানো হয়েছিল। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখতে পাওয়া যেত। আর রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকাটা যেন একটি অতি সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। তো এই ঘটনার মধ্যে দুটি ঘটনা, যদিও বা দুটি ঘটনা পৃথক পৃথক, কিন্তু এখানে এমন একটি ব্যাপার রয়েছে, তা না হলে আরেকটি ঘটনা জানাই যেত না, শুধু একটি ঘটনাই জানা যেত। ঘটনাটি দুই ভাগে বিভক্ত। প্রথম অংশটি আমরা আগে শুরু করছি। কাতারে কিন্তু বেশ কয়েকটি পরিত্যক্ত গ্রাম রয়েছে। সেখানে জনবসতি কয়েক দশক ধরেই নেই বললেই চলে, শুধু ধু ধু মরুভূমি। তো এর ভিতরে একটি গ্রাম হচ্ছে আল গাফ। এই আল গাফ নামে এই জায়গাটায় খুব লোকবসতি কম আর কি। তো এই জায়গাটির চারদিকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত কোনো পাকা রোড নাকি এখনো তৈরি হয়নি। একটা অফ রোড আছে,
কোনো রকমে গাড়ি চলাচলের জন্য, তবুও কোনো প্রাইভেট কার যদি ওই রাস্তায় ঢোকে সেটা কষ্টকরই হয়ে যায় বের হওয়া আর কি। তো আল রুবাইস, যা কিনা আল শামাল শহরের অন্তর্ভুক্ত ছোট্ট আরেকটি শহর, এখানকার কোনো এক কোম্পানির ক্যাম্পে বসবাস করা কয়েকজন যুবক, একজনের নাম রবার্ট, আরেকজনের নাম মাইকেল, আরেকজনের নাম বেন, আরেকজনের নাম হচ্ছে নারিজা। এ চারজনই কিন্তু নাইজেরিয়ান নাগরিক। একদিন সন্ধ্যায় নিজেরা বলা বলি করছে যে এই করোনায় তো ঘরে বসে থাকতে থাকতে একদম একঘেয়েমি চলে আসছে, চল না কোথাও থেকে বেরিয়ে আসি। তো তাদের মধ্যে একজন বলে যে ঠিক আছে, কিন্তু কিভাবে বের হবো, সবই তো বন্ধ, বের হলেই তো পুলিশ পাকড়াও করবে। তো ওদের নিজেদের আবার একজনের প্রাইভেট কার ছিল, তো ওখানে কিন্তু প্রাইভেট কার ছাড়া আসলে চলাফেরা করা খুব মুশকিল আর কি। তো এই জন্যই ওদের একজনের একটা প্রাইভেট কার ছিল, যে কার নিয়ে ওরা ওই অফ রোডটা দিয়ে, মানে যেখান দিয়ে সাধারণত গাড়ি ঘোড়া চলে না, ওইটা দিয়ে মরুভূমিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এক রবিবারে সকাল 9টার দিকে ওরা গাড়ি নিয়ে বের হয় 4 বন্ধু। তো ওই সময় ওখানে কুয়াশা পড়েছে আর চারদিকে নিস্তব্ধতা, আসলে রাস্তাঘাটে তো লোকজন নাই, সবাই বাড়ির ভেতরে অবস্থান করছে। ওদের সঙ্গে হালকা কিছু শুকনো খাবার, সিগারেট, বেশ কিছু অ্যালকোহল নিয়েছিল, শ্রীলঙ্কান অ্যালকোহল। তারপরে 2টো মুরগি নিয়েছিল আর কি বারবিকিউ করার জন্য। তারপর ওখানে অনেকে সীসা খায়, ওই সীসা নিয়েছিল, আর থাকার জন্য একটা তাঁবু, এই কিছু জিনিস ওরা নিয়েছিল। আর এই ছোটোখাটো পিকনিক করার জন্য যে সামগ্রীগুলো লাগে আর কি, এই জিনিসগুলোই তারা নিয়েছিল। তো প্রায় 45 মিনিটের রাস্তা পেরিয়ে আসার পর এই বেন নামে যে আছে, এই বেন বলে গাড়ি থামাতে, ওর একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। তো বেন গাড়ি থেকে নামে, দ্রুত ফ্রেশ হয়ে এসে চলে আসে। তো আসার সময় লক্ষ্য করে গাড়ির পেছনে যে গ্লাস, অনেক সময় দেখা যায় যে অনেক সময় যখন গাড়ির গ্লাসে ধুলো পড়ে, ওই ধুলোর উপরে আমরা কিন্তু আঙ্গুল দিয়ে কোনো লেখা যদি লিখি সেটা কিন্তু বোঝা যায়। আর ওখানে যদি কেউ হাতের ছাপ ফেলে, মানে হাতের পাঞ্জা দিয়ে ওখানে চাপ দেয়, তাহলে কিন্তু হাতের ছাপ পড়ে থাকে, সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যায়। যেহেতু গাড়িটা বেশ কিছুদিন ধরে গ্যারেজে পড়েছিল, তো ধুলো পড়ে যাওয়াটাই স্বাভাবিক। আর বেশ কিছু পথ পার হওয়ার কারণে মরুভূমির বালি বা ধুলো এটা তো একটু লেগেছেই, যদিও বা তারা গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাড়িটা পরিষ্কার করে বের হয়েছিল, কিন্তু এতটুকু পথ আসতে গিয়ে কিন্তু পেছনের কাছে ধুলো পড়েছিল। তো ওই বেন লক্ষ্য করে গাড়ির পেছনের গ্লাসে কারো হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। হাতের ছাপগুলো স্বাভাবিক মানুষের হাতের যে পাঞ্জা থাকে এটা থেকেও বড়। তো এটা কিন্তু গাড়ির ভেতরে থাকা লোকজনও কোনো কারণে খেয়াল করেছিল, তারা বারবার গাড়ির পেছন দিকে তাকাচ্ছিল যে বেন আসছে কিনা। তো ওরা দেখে যে গাড়ির পেছনের গ্লাসে বাইরে থেকে হাতের ছাপ পড়া। তো ওরা মনে করেছে বেন হয়তো বা নিজের ভুলেই গাড়ির পেছনের গ্লাসে হাত দিয়েছে। এটা তো একদম মামুলি ব্যাপার, একদম স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এখন এই ব্যাপারটা কিন্তু এই পর্যন্তই থেকে যায়। তো বেনও দেখেছে হাতের ছাপ, কিন্তু ও চিন্তা করে যে কি ব্যাপার, হাতের ছাপ এখানে ফেললো কে? হয়তো বা ওরা এর মধ্যে কেউ বের হয়েছিল গাড়ি থেকে, ও যতক্ষণ এখানে ছিল না। তো এই কারণে এই বিষয়টা একদম স্বাভাবিক নিয়ে, এবং এটা নিয়ে যে আলোচনা করবে কেউ, এই বিষয় এতটাও গুরুত্ব কেউ দেয়নি, বিষয়টা এ পর্যন্তই থাকে আর কি। তো এর প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে যায়, এর মধ্যে তারা গাড়ি চালিয়েছে। তো ওখানে দেখা যাচ্ছে যে কুয়াশার যে একটা ভাব ছিল সেটাও আস্তে আস্তে কমে যায়। এতে তারা যেটা করে সেটা হলো, এতক্ষণ যে গাড়িতে বসেছিল ওরা কিন্তু গাড়ির ভেতরে থাকা মরুভূমির কোনো ভিডিও বা ফটো এটা তারা তুলতে পারে নাই বা ভিডিও তৈরি করতে পারে নাই। তো এই সুযোগে তারা জানালা দিয়ে তারা কিছু ফটো তোলে, গাড়ির ভেতরে নিজেদের কিছু ফটো তোলে, তারপর ভিডিও করে। তো এভাবে কিছুক্ষণ করার পর ওরা নিজেরাই যখন গাড়িতে বসে ওই ভিডিওগুলো দেখছিল, অদ্ভুত ব্যাপার, ওই ভিডিওটা মানে যখন ওপেন করতে গিয়েছে তখন লেখা আসছে নট সাপোর্টেড, মানে এটা ওপেন হচ্ছে না। আর ফটোগুলো যখন ওরা ওপেন করতে যাবে তখন দেখে যে ডাজ নট এক্সিস্ট লেখা, মানে এখানে কোনো ফটোই নেই। এটা কিভাবে সম্ভব? এটা তো সবাই বেশ অবাক হয়। তো সবাই চিন্তা করে একসাথে কি সবার মোবাইলে সমস্যা হলো নাকি,
নাকি মোবাইলেরও করোনা রোগ ধরলো। ওরা এরকম চিন্তা করছে, হাসাহাসি করছে। তো যাই হোক, ওরা নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে তারা এগিয়ে চলছে। প্রায় 2 ঘন্টারও বেশি গাড়ি চালানোর পর একটা কাঙ্ক্ষিত স্থান যেখানে আসার জন্য তারা বের হয়েছিল সেখানেই তারা চলে আসে এবং ওখানেই তারা পিকনিক করার জন্য মনস্থ করেছিল আগে থেকেই। তো বলে রাখা ভালো, ওই ঘটনাস্থলটি আল রুবাইস শহর থেকে প্রায় 45 কিলোমিটারেরও আরেকটু বেশি দূরে অবস্থিত। তো যাই হোক, সময়টা বেশ উপভোগ করছিল তারা। যেহেতু অ্যালকোহল নিয়ে এসেছিল, হালকাভাবে ড্রিঙ্কস করার পর তারা সিদ্ধান্ত নিল একটা গ্রিল, মানে যে বারবিকিউ আমরা করা দেখেছি, তো আস্ত একটা মুরগি যেভাবে একটা প্রসেস করে ঝলসানো হয়, এটাকে আমরা গ্রিল বলি। তো ওরা চিন্তা করে যে একটা গ্রিল না হয় এখন রেডি করা যাক, ব্যাপারটা খারাপ হয় না, বিকেলটা ভালোই কাটবে। তো যেই বলা সেই কাজ, শুরু হয় গ্রিল পোড়ানোর ব্যবস্থা। এরই মাঝে রবার্ট নামে যে ছিল সে গাড়িতে বসে থাকে এবং সে কি করছে, জোরে সাউন্ড দিয়ে গান শুনছে। নারিজা নামে আরেকজন যে ছিল সে খেয়াল করে কিছু দূরেই একটা কাটা গাছ, ওই কাটা গাছের একটা ডাল বেরিয়ে আছে, মানে মাথা ভাঙা গাছের। তো ওই মাথাটার অংশটা কেউ হয়তো বা কেটে ফেলেছে আর কি, নিজ দিক দিয়ে একটা ডাল। ওই ডালের উপর একটা শকুন চুপচাপ বসে আছে এবং তাদেরকে দেখছে। তো এটা দেখে বেশ অবাক হয় নারিজা, যে এত কাছ থেকে সে কখনো শকুন দেখেই নেই, এটাই প্রথম। তো সে কি করেছে, এই ব্যাপারটা সে ভিডিও করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে ক্যামেরা অন করে আস্তে 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 শকুনের দিকে যাচ্ছে। তো অল্প একটু গিয়েছে কেবল, এর মধ্যে কি করেছে, ওই শকুনটা উড়ে এসে তার ঘাড়ের দিকটা একটা খামচি মেরে উড়ে চলে গেছে। শকুনের এই খামচি খেয়ে ও তো জোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তো অন্যরা দৌড়ে তার কাছে আসে, তাকে নিয়ে গাড়ির ভিতরে শোয়ায়। প্রাথমিক ট্রিটমেন্ট বলতে যেটা করা হয় সেটা মোটামুটি তারা করে। তো এই যে বেন, সে এখন মোটামুটি ভীত সন্ত্রস্তভাবে বলতে শুরু করে যে আচ্ছা, এই যে বাইরে একটা হাতের ছাপ দেখলাম, এই ছাপটা কে ফেলেছে? বুঝলাম না তো, এটা কার? এটা বলার সাথে সাথে মাইকেল নামে যে ছিল সে বলে, এটাই বেটা, ফাজলামি করবি না, ওটা তোর হাতের ছাপ না? তো বেনের কথা শুনে, মানে মাইকেল তো রেগে গিয়েছিল, কিন্তু মাইকেলের কথা শুনে বেন রেগে গিয়ে বলে, আমার হাতে ছাপ হলে কি আমি বলতাম, তোদেরকে জিজ্ঞেস করতাম? এগুলো কিন্তু তারা তাদের ভাষায় বলছিল আর কি, যেটা আমরা পরবর্তীতে জানতে পারার পর আপনাদের সামনে বাংলায় উপস্থাপন করছি আর কি। তো যাই হোক, তারপর ওরা সকলে আলোচনা করছে, আচ্ছা এই যে হাতের ছাপ, মোবাইলে ভিডিও এবং অন্যান্য ছবি না থাকা, তারপরে এই যে শকুনটা, এগুলো কি আসলে সব স্বাভাবিকভাবে হচ্ছে নাকি ব্যতিক্রমী কিছু? আবার এই শকুনের অদ্ভুত আচরণটা, এটাও তো স্বাভাবিক না, আর এখানে তো সাধারণত কোনো শকুন থাকে না, এটা কোথা থেকে আসলো? তো যাই হোক, এরা মোটামুটি এই বিষয় নিয়ে আলোচনা করছিল। তো কিছুক্ষণ পর ওই যে ওই গ্রিলটা আগুনে পোড়ানোর সময় সবাই একসাথে সামনাসামনি হয়ে বসে গল্প করছিল, আর গাড়িটা তাদের থেকে কিছুটা দূরে রাখা। এই সময় তারা খেয়াল করে গাড়ির উপরে একটা পেঁচা চুপচাপ বসে তাদের দিকে তাকিয়ে আছে। পেঁচা কিন্তু নিশাচর প্রাণী, রাতের বেলা বের হয়, দিনের বেলা কিন্তু বের হয় না। এই পেঁচাটা কোত্থেকে এলো দিন দুপুরে, আর ওদের দিকে এমন ভাবে তাকিয়ে আছে? পেঁচা কিন্তু এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে, এটা সত্য। তো এই দিনের বেলাতেও স্পষ্ট দেখা যাচ্ছে এই পেঁচার চোখ দুটো একদম লাল টকটকে। তাদের দিকে তাকানো অবস্থায় ওই পেঁচাটা কি করছে, মাঝে মাঝে গাড়ির উপরে ওর পায়ের নখ দিয়ে আঁচড় কাটা শুরু করেছে। নীরব পরিবেশ থাকায় পেঁচার নখের আঁচড়ের শব্দটা অনেকটা টিনের চালের উপর যদি কেউ কোনো কিছু দিয়ে আঁচড় কাটে যেমন কচকচ কচকচ শব্দ হয়, ঠিক ওই রকম আওয়াজ স্পষ্টভাবে সবার কানে যায়। আওয়াজটা যেন ক্রমেই তাদের মাথায় ঝিম ধরিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে ওঠে। এই জন্য মাইকেল উঠে একটা লাঠি নিয়ে এই পেঁচাটাকে ধাওয়া করে। ধাওয়ানি খেয়ে এই পেঁচাটা উড়ে চলে যায়। মাইকেল খেয়াল করে এই পেঁচাটা যেখানে বসেছিল ওই জায়গায় নখের আঁচড় এমনভাবে দিয়েছে যে গাড়ির রং পর্যন্ত উঠে গিয়েছে, অথচ ওখানে গাড়ির যে রংগুলো ওগুলো খুব মানে বেশ মোটা
আস্তরণ দিয়ে করা থাকে। নর্মালি পাখির নখের আঁচড়ে এমনটা হওয়ার কথা নয়। তো মাইকেল তো চিৎকার করে সকলকে ডাক দেয় এবং বলে, দেখো কি হয়েছে, পাখির নখের আঁচড়ে আমাদের গাড়ির রং উঠে গেছে, এটা কি সম্ভব? তো আসলে আরেকজন বলে যে ওর নখ তো অনেক ধারালো হতে পারে, হতেও পারে যে এই কারণেই হয়েছে। তো যাই হোক, এইসবের মধ্যে খাওয়া দাওয়ার আড্ডায় তাদের দুপুর গড়িয়ে বিকাল হয়। একটা গাছের সাথে লাগানো অবস্থায় তারা তৈরি করে তাঁবুর যে বিভিন্ন ব্যাপারগুলো যেগুলো করতে হয় আর কি। তো এই পর্যন্ত মোটামুটি আপাতত দৃষ্টিতে যেগুলো হচ্ছিল সেটা খুব বেশি প্যারানরমাল এটা বলা যায় না, কিন্তু সন্ধ্যার পর থেকেই যেন সব কিছু এলোমেলো। মরুভূমির সন্ধ্যার বর্ণনা যদি না দেয়া হয় তাহলে এই ঘটনাটা সম্পূর্ণ হবে না। মরুভূমির আসল সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যাবেলা বা রাতের বেলা। যেই চোখ মরুভূমির রাতের সৌন্দর্য দেখে নাই, অনেকে বলেন সে নাকি দুনিয়ার অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত। স্বচ্ছ একটা স্টিলের প্লেট, আর সেই প্লেটের উপর যদি আলো পড়ে তাহলে সেই প্লেটটা যেমন ঝকঝকে চকমকে এরকম দেখায়, মরুভূমির উপর চাঁদের আলো ঠিক সেই প্লেটের মতো। এর জন্য পূর্ণিমার দরকার নাই, এমনকি তারার আলোগুলো চকচক করে। পুরো দুনিয়ার মাঝে যেন শুধু দুটো জিনিস চোখের সামনে, মরুভূমি আর মাথার উপর খোলা আসমান। কি যে অপরূপ দৃশ্য তা ভাষায় বর্ণনা করার কোনো শব্দ অনেকেই জানা থাকে না। এজন্য অনেকে রাতের বেলা মরুভূমিতে গিয়ে পিকনিক করে। তো সন্ধ্যার আড্ডার মাঝামাঝি সময় তারা খেয়াল করে দূর থেকে মশালের আগুনের মতো কয়েকটা আলো দেখা যাচ্ছে। কিছু সময় পর আলোটা মোটামুটি কাছাকাছি আসলে তারা দেখতে পায় একটা পালকি, আর ওই পালকির সামনে দুটো উট, কিন্তু ওই দুটো উটের মাথা নেই। উটের দেহের সাথে শুধু গলাটা আছে, আর উটের গলার ভেতরে গেড়ে দেয়া হয়েছে দুটো মশাল। বাকি দুটো মশাল পালকির পেছনে। এই পালকিটার সামনে বেশ কয়েকটা লম্বা লম্বা অবয়ব, দেখে মনে হচ্ছে সাদা আলখেল্লা পরিহিত। চেহারাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না ওই সময়। তো আর ওই পালকির উপরে সামনের দিকে দাঁড়ানো একটা কালো ছায়ামূর্তি, ওইটা কিন্তু আবার ওই সাদা আলখেল্লা পরা না। আর ওই জিনিসটা ওই মশালের আলোর থেকেও লম্বা, মানে মাটি থেকে মশাল যতটুকু উঁচু তার থেকেও ওই অবয়বটা আবার লম্বা। আর ওই পালকিটা যেন চকচক করছে রাতের অন্ধকারে। চলন্ত পালকির আওয়াজ এতটাই তীক্ষ্ণ যে এটা একদম মাথার ভেতর এসে লাগছিল। অবাক হয়ে পালকের দিকে তাকিয়ে থাকে সবাই। হঠাৎ করে একজন বা একটা অবয়ব এই মাইকেলের ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞেস করে, কিরে, পালকি কোনোদিন দেখিস নাই? আরো দেখবি? চল আমার সাথে। চারদিক এতটাই নিস্তব্ধ ছিল, হঠাৎ করে এই অবয়বের এই কথা শুনে কেউ বুঝতে পারে না যে কি করবে। কারো গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। এর মধ্যে হঠাৎ করে মুহূর্তের মধ্যে তাদের চারপাশটা অন্ধকার হয়ে গেল। ওই যে মশাল দুটো ছিল ওগুলো নিভে গেল। সামনের মশাল ছিল দুটো, আবার পেছনে দুটো ছিল, ওগুলো মানে পেছনে দুটো নিভে গিয়েছে। আর বেশ কয়েকটা অবয়ব তাদেরকে ঘিরে ফেলে। এদের গঠনটা নাকি এমন, এদের পা দুটো হাঁসের পায়ের মতো, আর এদের পিঠের দিকটা উটের পিঠের মতো, কুজ যেমন আছে ঠিক ওই রকম। আর তাদের মুখ দেখে মনে হচ্ছিল একদম শকুনের মতো, তাদের গলাও শকুনের মতো। শকুন যেমন মাথাটা, ওর গলাটা ঠিক ওই রকম মনে হচ্ছে। এসব দেখে কিছুক্ষণের মধ্যেই রবার্ট, মাইকেল এবং নাজিরা ওইখানেই অজ্ঞান হয়ে যায়। আর বেন অজ্ঞান হয়নি, সে কোনো চিন্তা না করে সামনের দিকে দেয় দৌড়, আর গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে যে কেউ আছো, আমাদের রক্ষা করো, কোথায় কি কেউ নাই, আমাদের কথা কেউ কি শুনছো না, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। কিছুক্ষণ পর বেনের কণ্ঠটাও আর শুনতে পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, এটা হচ্ছে এই ঘটনার প্রথম খণ্ড। এবার আসেন আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাই। দ্বিতীয় খণ্ড না শুনলে প্রথম খণ্ডের ব্যাপারটা ক্লিয়ার হবে না আপনাদের কাছে। রাত প্রায় 8টার উপরে
ওই যেই নামটা শুরুতে আমরা বলেছিলাম সাইমন, যে সুদানি নাগরিক সাইমন আবদুল্লাহ, অ্যাম্বুলেন্স চালক। তো এই সাইমন হালকা চা নাস্তা সেরে নিচ্ছে, তখন এই সাইমন আল জসিম নামক একটি গ্রামে ডিউটি দিচ্ছিল সন্ধ্যা 7টা থেকে। তো অ্যাম্বুলেন্সে দুজন ছিল, সাইমন আবদুল্লাহ এবং আরেকজন ফিলিপাইনের নাগরিক, তার নাম হচ্ছে ম্যাথিও ডি সুজা। তো এরা দুজনই কিন্তু ডাক্তার। তাদের কাছে কাতারের সবচেয়ে বড় সরকারি হসপিটাল হামাদ হসপিটাল থেকে একটা ফোন আসে। তাদেরকে বলা হয় তাদের লোকেশন কোথায়, মানে তারা কোথায় আছে। তো তারা জানায় ওরা হচ্ছে ওম আল জসিম নামক স্থানে। তো এরপর ওই হামাদ হসপিটাল থেকে তাদেরকে বলা হয় যে আস সিদ্রা নামক গ্রামে যাওয়ার জন্য। ওইখান থেকে মেডিকেল ইমার্জেন্সির জন্য কল করা হয়েছিল, একটা মুমূর্ষ প্রায় রোগী আছে, তাদেরকে নিয়ে আসতে হবে হসপিটালে। তো তারা যেহেতু কাছাকাছি আছে, এই জন্য ওই হামাদ হসপিটাল থেকে রোগীর জন্য কোনো হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে না, দ্রুত তারা যেন অ্যাম্বুলেন্সে করে ওই রুগীকে নিয়ে আসে আর কি। তো সাইমন আর দেরি না করে ওই সময় রওনা দেয় এই আসিদ্রা গ্রামের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি সেখানে তারা পৌঁছেও যায়, কারণ ওইদিকে রাস্তাঘাট ভালো ছিল। প্রায় 9টা বেজে গিয়েছিল, আর প্রায় 9টা বাজতেই তারা ওই গ্রামে প্রবেশ করে এবং ঠিকানা অনুযায়ী একটা পুরনো জীর্ণ শীর্ণ বাড়ির সামনে হাজির হয়। 2020 সালের দিকে এসেও এইরকম বাড়িতে মানুষ আছে, তাও কাতারের মতো জায়গা, একটা ধনী দেশে, এটা তারা কল্পনাও করতে পারেনি। বাড়িটার বর্ণনাটা এরকম যে কাঠের জানালা, বাড়িটা দোতলা, কিন্তু বাড়ির দরজাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে পোকা লেগে। তো বাড়িতে ইলেকট্রিসিটি নাই, আর বাংলাদেশে যেরকম হারিকেন আছে ওরকম হারিকেনের মতো এক ধরনের লণ্ঠন ওই বাড়িতে টানানো আছে আর কি, আর কয়েকটা টানানো আছে এরকম, ওগুলো থেকে মিটি মিটি আলো বাইরে ঠিকরে পড়ছে। আর বাড়ির পরিবেশটাও গুমোট ধরনের। সাধারণত এখনকার সময় যে কোনো কাতারের বাড়িতে গেলে যদি একটা ছোট বাড়িও হয়, সেই বাড়িতেও কমপক্ষে 5 থেকে 7 জন কাজের লোক পাওয়া যায়, এছাড়া থাকে বাড়ির লোকজন। কিন্তু ওই বাড়িতে এরকম কোনো লোকই নাই। তারা বেশ কয়েকবার ডাকাডাকি করার পর সাদা জুব্বা পরা একজন লোক বাইরে বেরিয়ে আসে এই হারিকেনের মতো একটা লণ্ঠন নিয়ে, এবং সে বলে, আপনাদেরকে কখন কল করা হয়েছিল? এত দেরি হয় আসতে? আপনাদেরকে বলছিল না যে মুমূর্ষ রোগী? তো ওই যে সাইমন, যে সেই কথা শুনে একটু রেগে যায়, কারণ হচ্ছে তাকে ফোন করার পরই তো সে দ্রুত চলে এসেছে। তখন সাইমন বলে যে আচ্ছা, এখন এগুলো বলার সময় না, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রোগীর কাছে আমাদেরকে নিয়ে চলুন, এখন আপনাদের সাথে ঝগড়া করার আমাদের সময় নাই, দ্রুত রোগীকে আমাদের কাছে দিন, আমরা তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটালে নিয়ে যাব। তো ওই সাদা জোব্বা পরিহিত ওই লোকটা ওনাদের দুজনকে রোগীর কাছে নিয়ে যায়। তো অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় সবাই ধরাধরি করে উঠাচ্ছে, আর সাইমন ওই জুব্বা পরা লোকটিকে জিজ্ঞেস করে, রোগী আপনার কি হয়? তো জুব্বা পরা লোকটি মুচকি হাসে আর বলে, রোগী তো রোগী আবার কি হইতে হবে? এমন তেরা কথা শুনে সাইমনের কিছুটা অবাক লাগে, রাগও হয়। তারপর অত শত চিন্তা না করে তারা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়, কারণ তাকে তো হসপিটালে পৌঁছাতে হবে, আর রোগী তো মুমূর্ষ। গাড়ি স্টার্ট দেওয়ার সময় এই যে ডিসুজাকে বলছে, যাও তুমি পিছনে গিয়ে বসো, রোগীর সাথে যদি কোনো খারাপ অবস্থা হয় তাহলে অক্সিজেনের ব্যবস্থা করে দিও। এর ভিতরে সাইমন নিকটস্থ পুলিশ ক্যাম্পে কল করে এবং জানতে চায় রাস্তায় কোনো টহল পুলিশ আছে কিনা। তখন কন্ট্রোল রুম থেকে বলে সে যদি কাতারে দোহাতে যেতে চায় তাহলে যে কোনো সে যেন অফ রোডটা ব্যবহার করে। ওই রোডে টহল পুলিশ নাই, কিন্তু অ্যাম্বুলেন্স যেহেতু যাচ্ছে এই কারণে পুলিশ বলে দেয় যে তারা একটা টহল পুলিশের ব্যবস্থা করে দিবে। অফরোড ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে প্রায় 2.5 ঘন্টার রাস্তা অফরোড দিয়ে গেলে ঘন্টা খানিকের মধ্যেই তারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেতরে ঢুকে যেতে পারবে। তারপর এখান থেকে দোহা, মানে কাতারের রাজধানী দোহা। সিদ্রা গ্রাম থেকে বের হয়ে তারা চলে যায় আল গাফ নামক যে জায়গাটা আছে সেই আল গাফের উদ্দেশ্যে। আর আল গাফ হচ্ছে সেই গ্রাম যে গ্রামের ঘটনা আমরা এই ঘটনার শুরুতে আমরা বলেছি, প্রিয় লিসেনার্স, এই যে নাইজেরিয়ান যে 4 জন ব্যক্তি আর কি, তারা পিকনিক করতে গিয়েছিল।
রাত তখন 9টা বা পৌনে 10টার মতো। তো গাড়ি ছুটে চলছে ওই অফ রোড দিয়ে। অ্যাম্বুলেন্সের পিছনে ওই মুমূর্ষ রোগীর পাশে বসা এই যে ডিসুজা আর ওই জুব্বা পরা লোকটির ভেতরে হালকা কথোপকথন শুরু হয়, যেমন কোথায় থাকেন, রুগী আপনার কি হয়, এত পুরনো বাড়িতে আপনারা কি করে আছেন, শহরের দিকে থাকেন না কেন, রুগীর কি হয়েছে, এই সমস্ত কথাবার্তা আর কি। এক পর্যায়ে ওই জুব্বা পরা লোকটি ওই ডিসুজাকে বলে, রুগী আর তো বেশিক্ষণ বাঁচবে না, সুতরাং তোরা ওকে আর নিয়ে বেশি দূর যাস না, ও মরে গেলে লাশটা আমাকে দিয়ে দিস, ওর ওই মরা বডিটা হসপিটালে নিয়ে যাওয়ার দরকারটা কি, আমার কাছে দিয়ে দিস, তোদেরকে আর কষ্ট করে এত দূর যেতে হবে না, আবার লাশ নিয়ে তো আমাদের এখানে আসতে হবে, তোদেরকে দিয়ে যেতে হবে, তো এই কষ্ট করার দরকার কি। এই ম্যাথিউ ডিসুজা এই লোকটির কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, বাড়ির লোক, পরিবারের কোন লোক মুমূর্ষ অবস্থায় থাকলে তার মৃত্যুর কথা এভাবে কেউ বলতে পারে? এই লোকটা কি মানুষ না অন্য কিছু? এই চিন্তা করে ওই লোকটাকে সে সুন্দর করে না করে দেয়, বলে, না, এভাবে আমাদের নিয়ম না, আমরা এভাবে কোনো কাজ করি না, আমরা কোনো ব্যক্তিকে ওঠানোর পর যদি সে মারাও যায় আমরা হসপিটালে নেই, এন্ট্রি করাই, তারপরে আবার তার পরিবারের কাছে লাশটিকে বুঝিয়ে দেই, এইভাবে আমরা প্রতিমধ্যে থেকে কোনো লাশকে নামাই না। তো যদি নামাতেই হয় এই রোগীকে হসপিটালে গিয়ে নামাবো, যদি প্রতিমধ্যে সে মরেও যায়, আপনাকে নিয়ম মেনে এই রোগীকে নিয়ে আসতে হবে। এই কথা শুনে ওই জুব্বা পরা লোকটি এই ম্যাথিউ ডিসুজার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং বলতে থাকে, আমার রুগী আমি নিয়ে যাবো, এ বেটা তোদের সমস্যা কি রে? তখন আবার ম্যাথিউ ডিসুজা সে বলে যে, দেখেন, এখানে রাগারাগি চিল্লাচিল্লি করার বিষয় না, এখানে নিয়মের বিষয়, আমাকে আমার ডিউটি পালন করতে হবে। আমার সিনিয়র সামনে আছে, উনিও ডাক্তার, উনি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, আপনার যদি কিছু বলতে হয় ওর সাথে কথা বলেন, আমার সাথে আপনার কোনো কথা বলার দরকার নেই, আর আপনি যদি এরপরে হই হট্টগোল করেন তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকবো। তো ওই জুব্বা পরা লোকটি সাইমন যে সামনে ছিল তাকে ডাকে এবং বলে যায়, গাড়ি থামাও। বারবার যখন পেছন থেকে টোকা দিচ্ছিল তখন কিন্তু ওই ড্রাইভিং সিটে বসে ওই পেছনের একটা কাজ থাকে, ওই কাজটা সরিয়ে পেছনের লোকদের সাথে কথা বলা যায়। তখন ওই সাইমন বলে যে, কি হয়েছে? তখন ওই একই কথা বলে ওই জুব্বা পরা লোকটি, যে এই রোগী আর বেশিক্ষণ বাঁচবে না, এই রোগী যেখানে মারা যাবে ওইখানেই আমার কাছে হস্তান্তর কর তোরা, আর তোরা চলে যা এখান থেকে, ভাগ তাড়াতাড়ি, নাহলে কিন্তু তোদের খবর আছে। আমি এই রোগী আমার মতো করে নিয়ে যাব, তোদের আর কষ্ট করে এদিকে আসতে হবে না। সাইমন ডাক্তার, ওখানে কিন্তু ডাক্তারও অ্যাম্বুলেন্স চালায়, এই অর্থে কিন্তু আমরা বলেছি অ্যাম্বুলেন্স চালক আর কি, ওখানে সবাই গাড়ি চালাতে পারে। তো সাইমন এই কথা শুনে ওই জুব্বা পরা লোকটার উপর প্রচন্ড রাগ করে এবং সে তো তার মতো করে, এই সকল কথোপকথন কিন্তু আরবিতে হচ্ছিল গাড়ির এখানে, তো সে তার মতো করে ধমক দিতে শুরু করে আর কি। ওই জুব্বা পরা লোকটাও ধমক দিতে শুরু করে, সাইমনও রেগে যায় যে এই কথা কেউ বলে নাকি, বারবার তাকে বোঝানো হচ্ছে, সে এই জায়গার নামলে সেই রুগী নিয়ে যাবে কিভাবে, আর মনে হচ্ছে সে এই লাশ, মানে এই রুগীটা মরে যাওয়ার অপেক্ষাতেই আছে, কোনো মানে মায়া মহব্বত নাই। এতে করেই এই দুইজন, মানে ম্যাথিউ ডিসুজা এবং সাইমন আব্দুল্লাহ, এরা ক্ষিপ্ত হয়েছিল ওই লোকটার উপরে আর কি। তো ওরা তো ওদের মতো করে একে অন্যকে বকাঝকা করছে আর কি। একটা পর্যায়ে ওই জুব্বা পরা লোকটা বলা যায়, গাড়ি থামা, বের হয় গাড়ি থেকে। মানে কি আজব ব্যাপার, গাড়ি যারা চালাচ্ছেন, গাড়ির নিয়ন্ত্রণ যাদের হাতে, ওই জুব্বা পরা লোকটি ওদেরকে গাড়ি থামায় গাড়ি থেকে বের হইতে বলতেছেন, তাহলে কেমন মেজাজটা গরম হতে পারে। আর এইসবের ভিতরেই সত্যি সত্যি ওই রুগীটা মারা গিয়েছিল। ওই জুব্বা পরা লোকটি কিন্তু বলেছিল যে কিছুক্ষণের মধ্যেই রুগীটি মারা যাবে। আর রুগীটি মারা যাওয়ার সাথে সাথে আচমকা গাড়ির ইঞ্জিনটাও বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ম্যাথিউ ডিসুজা বলে ওঠে সাইমন আব্দুল্লাহকে, দ্য পেশেন্ট ইজ ডেড, মানে রুগীটি মারা গেছে। তো ম্যাথিউ ডিসুজা পেছন থেকে গাড়ির দরজা খুলে সামনে আসে, আর সাইমন এবং ম্যাথিউ দুজনেই গাড়ির ইঞ্জিন চেক করে। তো কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনটা ঠিক হয়ে যায়। সাইমন গাড়িতে উঠে বসে আর ম্যাথিউ গাড়ির পেছন দিকে ঘুরে আবার দৌড়ে সামনে এসে বলে যে, সাইমন, এই দেখে যাও তাড়াতাড়ি কি ঘটনা ঘটছে। তো সাইমন
তো দ্রুত নেমে আসে, এসে দেখে রুগীও নাই, রুগীর সাথে জুব্বা পরা লোকটি ছিল সেও নাই। সাইমন তো অবাক হয়ে দৌড়ে গাড়ির আশেপাশে তাকাতে থাকে, তারপর গাড়ির ভেতরে থাকা টর্চ লাইট নিয়ে চারদিকে মারতে থাকে, কিন্তু চারদিকে মরুভূমি, কোথাও কোনো লোকজন নাই। এমনকি গাড়ির পাশ থেকে যে কোনো পায়ের ছাপ দেখা যাবে, কোনো পায়ের ছাপও নাই। তখনই তারা বুঝতে পারলো অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। তা একটু ভয় পায়, ম্যাথিউ বেশি ভয় পেয়েছিল। সাইমন তাকে সাহস দেয় এবং এটা বলে মরুভূমিতে লুকানোর মতো একমাত্র জায়গা হচ্ছে টিলা গোছের কিছু জিনিস। চলো আশেপাশে কোনো টিলা, এই যদি টিলা থাকে টিলার পাশে গিয়ে খুঁজে দেখি এই ফাজিল লোকটা এই লাশটা নিয়ে কোথায় গেল। আর একটা লাশ সে কাঁধে করে নিয়ে এই বৃদ্ধ লোকটা চলে যাবে এত তাড়াতাড়ি এত দূরে, এটা তো হতে পারে না। আর এই লাশ বা এই রোগীর বিষয়টা তো আমরা আমাদের অফিসে জানিয়েছি, তাদের কাছে গিয়ে আমরা এই কথা বলতে পারবো? তাদের চাকরি চলে যাবে, জরিমানা হবে দায়িত্ব অবহেলার করার কারণে। যে কোনো মূল্যে এটাকে খুঁজে বের করতে হবে। চলো। তো কিছু দূর তারা গাড়ি থেকে সামনে এগোতেই তারা আবিষ্কার করে ছোট্ট একটা টিলা। তো তারা টর্চ লাইট মারতে মারতে ওই টিলার পাশে গিয়ে দেখে যে কয়েকটা জুব্বা পরা অবয়ব গোল হয়ে বসে আছে। যেমন আরব দেশের লোকরা গোল হয়ে খাবার মাঝখানে রেখে খাবার খায়, মানে মাঝখানে খাবার, তারা চারদিকে গোল হয়ে বসে আছে, এরকম একটা অবস্থা এখানে আছে আর কি। তো দেখা যাচ্ছে চারদিকে গোল হয়ে বসে মাঝখান থেকে খাবার এক একজন উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। মনে হচ্ছে ওরাও গোল হয়ে বসে আছে, মাঝখান থেকে কোনো খাবার উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। তো কি করেছে ওরা, কিন্তু একসাথে লাইট ওইদিকে ধরেছে। সত্যি দেখে তারা কি যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অন্ধকারে তো তারা দেখেছিল, আর চাঁদের আলো তো বেশ ভালোই ছিল। সাইমন চোখের পলকে পেছনে ঘুরে ম্যাথিউকে বলে, ম্যাথিউ বাঁচতে চাইলে দৌড় দাও, এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না, দ্রুত দৌড় দাও। তো ওরা তো দৌড়ে গাড়ির কাছে এসে পড়ে। এদিকে ম্যাথিউ কিন্তু দৌড়াচ্ছিল, আর একটা সময় সে পড়ে যায়। সাইমন তো তার মতো করে সে দৌড়াচ্ছে, আর পড়ে যাওয়ার পর সে আর উঠতে পারছিল না। এর মধ্যে কি হয়, ওই যে গাড়ির ভেতরে বসা ওই যে জুব্বা পরা লোক, ওই লোকটি হঠাৎ করে ম্যাথিউর ঘাড় চেপে ধরেছে। ম্যাথিউ যখন ঘাড়টা ঘুরিয়েছে তখন দেখে ওই লোকটা, তখন আবার জোর করে মাথাটা ঘুরিয়ে ওই লোকটা ম্যাথিউর মাথাটা বালির মধ্যে চেপে ধরেছে। আর একটা কাজ করেছে, সেটা হলো ওই মৃত ব্যক্তির শরীরের একটা হাড় ম্যাথিউর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ওই চাপ দেওয়ার আগে, আর বলতে থাকে, লাশ নিবি না, নে নে লাশ নে, বারবার বললাম কথা তো শুনলি না, এবার আমাদের সাথে তোরাও খা, দেখ লাশ খেতে কত মজা। এই কথা বলে চিৎকার করতে থাকে ওই লোকটা, হাসতে থাকে, মানে চিৎকার করে হাসতে থাকে লোকটা। তো সাইমন গাড়িতে চলে গিয়েছে, কিন্তু ম্যাথিউ যখন আসছিল না তখন বুঝতে পারলো সাংঘাতিক কোনো একটা ঘটনা ঘটে গেছে। ম্যাথিউকে খুঁজতে যাওয়ার আগে দ্রুত পুলিশকে ফোন করতে হবে। সাইমন তাড়াতাড়ি পুলিশকে ফোন করে, পুলিশের কাছে হেল্প চায় এবং তারা এই মুহূর্তে কোথায় আছে গুগল ম্যাপের লোকেশন দেখে তারা বলে দেয় যে পুলিশ কোথায় আছে, পুলিশের অবস্থানটা কোথায়, মানে নিকটস্থ পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প কোথায়, আর তাদের অবস্থানটা কত দূরে, কোন দিকে কোন ডিরেকশনে আছে, এটাও তারা বলে দেয় দ্রুত। তো পুলিশ তাদের অবস্থান ট্র্যাক করতে করতে চলে আসে। তো পুলিশ দুটো গাড়ি নিয়ে চলে এসেছিল খুব অল্প সময়ের মধ্যেই। তো পুলিশ যখন আসে, সাইমনের কথা মতো পুলিশ সাইমনকে সাথে নিয়ে ওই টিলার কাছে যায়। তো ওখান থেকে আবিষ্কৃত হয় অর্ধগলিত ছিঁড়ে খাওয়া একটা রোগীর লাশ। ওরা দেখে বুঝতে পারে যে এই রোগীটাকেই তারা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল। তারপর তারা ম্যাথিউকে খুঁজতে থাকে। ম্যাথিউকে বেশ খানিকটা দূরে অচেতন অবস্থায় পাওয়া যায়, শরীরে খামচির দাগ, আর মুখের ভিতরে ঢুকিয়ে দেয় একটা হাড়, একটা কাঁচা হাড়, যেটার সাথে রক্ত বালি এগুলো লেগেছিল আর কি, মরুভূমির বালি। তো দ্রুত ম্যাথিউকে ওখান থেকে ওঠানো হয়, আর ওই যে বডিটা, ওই বডিটাও ওখান থেকে তোলা হয়। তারপর অ্যাম্বুলেন্সের সামনে একটা পুলিশের গাড়ি, পেছনে একটা পুলিশের গাড়ি, এইভাবে অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে নিয়ে আসা হয়।
সাইরেন বাজিয়ে দ্রুত সেটা নিয়ে আসা হয়েছিল। এই যে নিয়ে এসে যখন যাচ্ছিল তখন তারা দেখতে পায় মরুভূমির মধ্যে একটা প্রাইভেট কার পড়ে আছে, এদিকে পুলিশের গাড়ি আবার অ্যাম্বুলেন্স। তারা যখন ওই প্রাইভেট কারের কাছ দিয়ে যাচ্ছিল তখন ওই পুলিশরা বলছিল যে আচ্ছা, করোনার এই সময় কেউ তো বাইরে বের হওয়ার কথা না, এখানে গাড়িটা আসলো কিভাবে, কোনো লোক বিপদে পড়লো না তো? ওইখানে পুলিশের গাড়ি থামে, অ্যাম্বুলেন্সও থামে। তারা দ্রুত যখন গাড়ি থেকে নেমে এসেছে তখন তো একটা দেখে যে একটা তাঁবু টানানো, তাঁবুটা আগুনে ঝলসে গেছে। তারপর যে একটা মুরগি গ্রিল করা হচ্ছিল সেখানে জ্বলন্ত কয়লা অনেকটাই নিভে গেছে। ওই কয়লার মধ্যে আবার একজনের হাত ঢোকানো, হাতটা পুড়ে গেছে, অনেকটাই ঝলসে গেছে আর কি, কিন্তু সেও অজ্ঞান হয়ে আছে। আর একজনের মুখ অর্ধেকেরও বেশি ঝলসে গেছে, এছাড়া শরীরে অন্য কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো 3 জন ব্যক্তিকে ওইখান থেকে আবিষ্কার করে। আর একজনের দেহ অবিকৃতই ছিল, মানে কোনো সমস্যা হয়নি, তবে 3 জনের কেউই মারা যায়নি। আল্লাহর অশেষ রহমতে তারা মারা যায়নি, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল। আরেকজনকে তো আর খুঁজে পাওয়া যায়নি। এখন এদেরকে নেওয়ার জন্য আরও একটা অ্যাম্বুলেন্সকে দ্রুত কল করা হয়। আর একটা পুলিশের গ্রুপ আসে, যে ওরা বুঝতে পেরেছিল যে এখানে 4 জন ব্যক্তি ছিল, ওখানকার বিভিন্ন আলামত দেখে বুঝতে পেরেছিল এখানে 4 জন ব্যক্তি এসেছিল, 3 জন আছে আর একজন নাই। তো তারা আর একজন ব্যক্তিকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে অবশ্য কিছুক্ষণের মধ্যে পেয়ে যায়। সেটাও অচেতন অবস্থায় পায় ওই দেহটাকে। এটা হচ্ছে বেন। বেন তো দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিল, আমরা ঘটনা শুরুতে বলেছি, এটা হলো সেই বেনের দেহ। তো যাই হোক, প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বেনের জ্ঞান যখন ফেরত আসে তখন বেন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। এদিকে সাইমন অদ্ভুত এই ঘটনা শুনে সে নিজেও বলে যে তাদের সাথে কি ঘটনা ঘটেছিল। এতক্ষণ তো আসলে কথা বলার মতো কোনো সুযোগ হয়নি। তারপর বেন যখন বলে যে পালকির মতো কিছু একটা এদিকে এসেছিল, এই কথা শুনে পুলিশরা আশেপাশে খুঁজতে থাকে যে সত্যি এরকম কিছু এখানে এসেছিল কিনা। দেখা যায় পালকির চাকার দাগের মতো একটা দাগ তারা দেখেছিল। আরও একটা ব্যাপার হলো, পুলিশ ওই জায়গাতে আবিষ্কার করে 2টো উটের পা, কিন্তু এই পাগুলি 3টা করে, সামনের দিকে 2টো আর পিছনে একটা। মানে প্রথমে 2টো দেখে মনে করেছিল যে এটা সামনে, মানে 2টো পা থেকে, পরে দেখে যে না আর একটা, তার মানে একটা উটের 3টা পা। এটা কিভাবে হয়? আর 2টো উট ছিল, ওরা বলেছিল হ্যাঁ 2টো উটই মনে হয়েছিল, কারণ ওখানে 6টা পা দেখা গিয়েছিল, 6টা পায়ের ছাপ। আর প্রত্যেকটা পা একটা থেকে আর একটা দূরত্ব 5 থেকে 7 ফিট দূরে। উটের পা কি 5 থেকে 7 ফিট দূরে হয়? নিশ্চয়ই না, আরো কাছাকাছি হয় আর কি। তো এই দাগগুলো কিন্তু খুব বেশি দূর যায়নি, অল্প কয়েক মিটার দূরে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর উটের পাগুলোর পেছনে চিকন একটা লাইন, মনে হচ্ছে মরুভূমি থেকে বালুর উপর দিয়ে কোনো কিছু পাতলা যদি সোজাভাবে টেনে আনা হয় তখন বালুর উপর যেভাবে হালকা আস্তরণ পড়বে, ঠিক ওই ধরনের দাগ। সেটাও কিন্তু অল্প একটু, মানে সামনেও কিছু নাই, পেছন দিকে কিছু নাই, মাঝখানে কিছু একটা জায়গায় ওইরকম দাগটা পাওয়া যায়। উটের পায়ের দাগও ওইরকমই, মানে ওরা যে দীর্ঘ সময় ধরে হেঁটেছে বিষয় এরকম না, হঠাৎ করে এরা উদ্ভব হয়েছে আবার হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তো যাই হোক, আসলে এই ঘটনাটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কেউ কিছু বলতে পারে না। তবে ওই যে এই বাড়িটা, ওই বাড়িটায় পরে তল্লাশি করা হয়, জানা যায় যে ওই বাড়িতে একজন মুমূর্ষ ব্যক্তি ছিল, এটা সত্য। ওই মুমূর্ষ ব্যক্তিটাই কল করেছিল, কিন্তু কল করার পর সে অজ্ঞান হয়ে যায়। এরপরে ওই অ্যাম্বুলেন্স যখন যায় তখন একজন ব্যক্তি ওখান থেকে বের হয়ে আসে, রুগীকে নিয়ে যাওয়ার কথা বলে, সেও সাথে আসে, কিন্তু ওই ব্যক্তিটাকে কেউ বলতে পারে না। আসলে ওইখানে মানুষজন ছিলেন, ওই বাড়িতে একজন ব্যক্তি থাকতেন, উনি অসুস্থ হয়ে কল করেছিলেন খুব মুমূর্ষ অবস্থায়। তো ওই ব্যক্তিটা কোথা থেকে এলো ধারণা করা হয় ওটা হচ্ছে মরুভূমির মানুষ খেকো জিন। সে ওই লাশটাকে খাওয়ার জন্য চলে এসেছিল, কিন্তু যেহেতু অ্যাম্বুলেন্স চলে এসেছে, লোকজন ওটাকে নিয়ে যাবে, ওই সময় সে এরকম সেজে ওই অ্যাম্বুলেন্সে উঠেছিল, এরকমটাই অনেকে মনে করে আর কি, নির্দিষ্ট করে কিছু বলা যায় না। আর ওই নাইজেরিয়ান 4 জন ভদ্রলোকের সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো, অনেকে ধারণা করে যে মরুভূমির
ভেতরে তারা যাচ্ছিল, ওই সময় করোনার সময় ছিল, আশেপাশের লোকজন তো কেউ ছিল না, তো যার কারণে হয়তো বা কোনো একটা কারণে দিনের বেলা থেকেই ওদের পেছনে কোনো পিশাচ শ্রেণীর জিন পড়ে গিয়েছিল। ওদেরও কোনো ভুল থাকতে পারে, কিন্তু সেটা কি ভুল ছিল এটাও নিশ্চিতভাবে কিছু বলা যায় না। ওদের কাছ থেকে ঘটনা যতটুকু শুনেছিল সেই অনুযায়ী মূলত এই যে সাইমন আব্দুল্লাহ উনি বলতে পেরেছিলেন। তো এভাবেই এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন আমাদের রাসেল আহমেদ সরকার ভাই। অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি কাতারের এই ঘটনাটিও প্রিয় লিসেনার্স আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।